ভয়ানক উত্তাল সমুদ্রের নিচে দুটো মেয়ে বন্দী হয়ে আছে। কেন, কি করতে গেছিল তারা সেখানে? এবং হঠাৎই ভয়ানক শার্কের দল ওই অবস্থাতেই মেয়ে দুটোর ওপরে আক্রমণ করে বসে। একদিকে শার্কগুলোর জন্য মেয়ে দুটো উপরে উঠে আসতে পারছে না, আর অন্যদিকে তাদের কাছে অক্সিজেন প্রায় শেষ হয়ে গেছে। তারপর কি হলো? আর মুভির শেষে আছে চরম টুইস্ট। হ্যালো, তোমরা দেখছো এক্সপ্লেইন টিভি বাংলা। আজকের মুভি 47 মিটার্স ডাউন। মুভি শুরু হয়, দেখানো হয় দুজন মেয়েকে, একজনের নাম লিসা আর অপরজনের নাম কেট। তারা সম্পর্কে দুই বোন। দেখা যায় তারা মেক্সিকোর সমুদ্র তীরে ঘুরতে এসেছে, কিন্তু রাতের বেলায় কেট লিসাকে তার পাশে না পেয়ে খুঁজতে গিয়ে দেখে সে ঘরের বাইরে বসে কাঁদছিল, কারণ তার প্রেমিকের সাথে তার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। তার প্রেমিক মনে করে লিসা খুবই বোরিং, কারণ লিসা একটু শান্ত স্বভাবের ছিল। এসব শোনার পর কেট তার মন ভালো করার জন্য তাকে একটা নাইট ক্লাবে নিয়ে যায়, এবং এখানে দুজন ছেলের সঙ্গে তাদের পরিচয় হয়। এরা হলো লুইস এবং বেঞ্জামিন। খুব অল্প সময়ের মধ্যেই ভালো বন্ধু হয়ে ওঠে তারা। পরের দিন গল্প করতে করতে লুইস এবং বেঞ্জামিন তাদেরকে বলে প্রতি সপ্তাহে নাকি তারা একটা বিশেষ পদ্ধতিতে সমুদ্রের নিচে গিয়ে বিশাল শার্ক বা হাঙরকে সামনে থেকে দেখে। এসব শুনে কেট এক কথায় রাজি হয়ে যায় শার্ক দেখতে যাওয়ার জন্য, কিন্তু লিজা আপত্তি জানায়, কারণ সে বিন্দু মাত্র সাঁতার জানে না, আর এই ভয়ঙ্কর সমুদ্রের মধ্যে ওরকম বড় শার্কের মুখোমুখি হওয়াটা অন্যতম বিপদের কারণ হতে পারে। তবে কেট তাকে বোঝায়, তুমি যদি সমুদ্রের নিচে গিয়ে হিংস্র হাঙরদের সঙ্গে ছবি তুলে আসতে পারো, তবে এটা প্রমাণিত হয়ে যাবে তুমি একদমই বোরিং না, তোমার মধ্যে সাহস আছে। কেটের বোঝানোতে লিসাও একসময় রাজি হয়ে যায়। পরের দিন কথা মতো সমুদ্রের তীরে পৌঁছানোর পরেই লিসা কিন্তু সমস্ত সাহস হারিয়ে ফেলে এবং ভয় পেতে শুরু করে। এখানে তাদের সঙ্গে পরিচয় হয় তাদের ক্যাপ্টেন টাইলরের সাথে। টাইলার লিসা এবং কেটকে জিজ্ঞেস করে, তোমরা কি স্কুবা ডাইভিং জানো? এখানে বলে রাখি, স্কুবা ডাইভিং হলো অক্সিজেন এবং প্রয়োজনীয় যন্ত্রাংশ নিয়ে জলের নিচে যাওয়াকে বলা হয় স্কুবা ডাইভিং। তারা চারজন মিলে ক্যাপ্টেন টাইলারের বোটে করে সমুদ্রের গভীরে থাকা একটা বড় বোটের কাছাকাছি পৌঁছায়, আর ওই বড় বোটটা তাদেরকে নিয়ে যায় সমুদ্রের প্রায় মাঝামাঝি অংশে। সেখানে পৌঁছে তারা এক বালতি রক্ত ও মৃত মাছ সমুদ্রের জলে ঢেলে দেয়, যাতে হাঙর রক্ত এবং মাছের তীব্র গন্ধে সেখানে পৌঁছে যায়। আর দেখা যায় ঠিক সেটাই হয়। কিছুক্ষণ পরে সেখানে এক বিশাল বড় হাঙর চলে আসে, আর এইসব দৃশ্য দেখে লিসা ভয়ে অসুস্থ হয়ে পড়ে। কোনোভাবেই জলের নিচে গিয়ে এত বড় ঝুঁকি নিতে সে রাজি হয় না। দেখা যায় লুইস এবং বেঞ্জামিন হেলমেট এবং জ্যাকেট পরে পিঠে অক্সিজেনের সিলিন্ডার নিয়ে প্রস্তুত নিচে যাওয়ার জন্য, এবং তারা খুবই আনন্দের সাথে একটা লোহার তৈরি খাঁচার ভেতরে প্রবেশ করে, যেটা তাদেরকে জলের একদম নিচে নিয়ে যাবে এবং 5 মিনিটের জন্য তারা শার্ক দেখতে পাবে সেখানে। আর দেখা যায় কাজটা করার জন্য ক্যাপ্টেন টাইলার তাদেরকে বিভিন্ন ইনস্ট্রাকশন দিচ্ছে, কোথায় কি করতে হবে, কোথায় কি না করতে হবে ইত্যাদি। কিছু সময়ের মধ্যেই তারা ধীরে ধীরে খাঁচার ভেতরে প্রবেশ করে এবং ক্যাপ্টেন সেই খাঁচাটাকে জলের ভেতরে পাঠাতে শুরু করে। এরা যদিও জানতো না যে এদের সাথে কি হতে চলেছে, কিন্তু তুমি চাইলে জানতে পারো। আমি পার্সোনালি লাইফে একটা সময় ব্যাড ফেসেছিলাম, সাকসেসের জন্য স্ট্রাগল করছিলাম, পাজল ছিলাম। দেন একদিন র্যান্ডমলি একটা অ্যাপ পাই যার নাম অ্যাস্ট্রোটক। এক্সপেকটেশন ছিল না, বাট কথা বলি। শীতল ম্যাম নামে একজন অ্যাস্ট্রোলজারের সাথে কথা বলি। ওনাকে নাম বলার সাথে সাথে উনি আমার সম্বন্ধে অনেক কিছু বলে দেন, আর লাইফে কি করলে আমি সাকসেস পাবো সেটাও বলে দেন। এছাড়াও আমার কিছু সমস্যা চলছিল স্বাস্থ্য সম্পর্কিত, তো সেই সমস্ত কিছু নিয়ে উনি সলিউশন দিয়েছেন আমাকে। আমি সেই মতো কাজ করতে শুরু করি, আর 2024-এ সাকসেস পাই। থ্যাংক ইউ অ্যাস্ট্রোটক অ্যাপ ফর গিভিং মি আ সাকসেসফুল ক্যারিয়ার। আমি এক কাজ করছি, আমি তোমাদেরকে অ্যাপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি পিন কমেন্টে, তোমরা ডাউনলোড করে নাও। প্রথম চ্যাট একদম ফ্রি। যদিও জীবনে সফল হতে গেলে পরিশ্রম হলো অব্যর্থ উপায়। ক্যাপ্টেন তাদের সঙ্গে যোগাযোগ রাখে এক বিশেষ ফোন বা ওয়াকিটকির সাহায্যে, যেটা কিনা জলের মধ্যেও কোনো ক্ষতিগ্রস্ত হয় না। দেখা যায় লিজা এবং কেট জলের নিচে প্রবেশ করার প্রস্তুতি নিতে শুরু করে, এবং ক্যাপ্টেন তাদেরকে কিছু জরুরি বিষয় জানিয়ে দেয়। যেমন অক্সিজেনের লেভেল 200-তে দেওয়া থাকলেও জলের নিচে যাওয়ার পর যখন অক্সিজেনের লেভেল একসময় 100-তে আসবে, তখন কিন্তু ক্যাপ্টেনকে জানাতে হবে, এবং অক্সিজেনের সংখ্যাটা যখন 50-এ নেমে আসবে তাদেরকে জল থেকে তুলে আনা হবে, কারণ 50-এ নেমে আসা মানে অক্সিজেন অনেকটাই কম হয়ে গেছে। এই সময়ের মধ্যেই লুইস এবং বেঞ্জামিন জল থেকে উপরে উঠে আসে। এরপর লিসা এবং কেটকে খাঁচার ভেতরে ঢোকানো হয়। তবে যাওয়ার আগে কেট তার বোনের জন্য একটা ক্যামেরা নিয়ে নেয়, যাতে সে লিজার ছবি তুলতে পারে শার্কের সাথে। এবার ক্যাপ্টেন তাদের দুজনকে একইভাবে খাঁচায় ঢুকিয়ে আটকে দেয়। এরপর খাঁচাটা আস্তে আস্তে জলের গভীরে যেতে শুরু করে, এবং তারা জলের ভেতরের পৃথিবীকে দেখতে শুরু করে। এখানে চারিদিকে শুধু নীল পরিষ্কার জল আর মাছ ঘুরে বেড়াচ্ছে আশেপাশে। এসব দেখে তারা খুবই খুশি হয়, কিন্তু জানতো না দুর্ভাগ্য তাদের সাথেই আছে। এই সময় ক্যাপ্টেন তার ফোনের মাধ্যমে লিসা এবং কেটকে জিজ্ঞেস করে, তোমরা কি ঠিক আছো? এবং কেটকে দেখা যায় সে লিজার একটা ছবি তোলে, কিন্তু এই সময় ভুল করে তাদের হাত ফসকে ক্যামেরাটা খাঁচার বাইরে চলে যায়। আর ঠিক তখনই একটা শার্ক এসে সেই ক্যামেরাটা গিলে ফেলে। এরপর সে বিশাল শার্ক তাদের খাঁচার আশেপাশে ঘুরতে শুরু করে।
প্রথমবার এমন দৃশ্য দেখে এই বিষয়টা তাদের কাছে খুবই রোমাঞ্চকর মনে হয়। এরপর সেখানে কিছুক্ষণের মধ্যে আরও একটা শার্ক এসে উপস্থিত হয়। তবে এই সময় তাদের খাঁচার মধ্যে কেমন যেন একটা জোরে ধাক্কা লাগে, মনে হয় খাঁচাটা আরও নিচের দিকে পড়তে চলেছে। এই ঘটনায় তারা একটু ভয় পেয়ে গেলেও ক্যাপ্টেন টাইলার তাদেরকে জানায় খাঁচাটা ছাড়তে গিয়ে নাকি দড়িটা একটু পিছলে গিয়েছিল, তাই খাঁচাটা একটু বেশি গভীরে চলে গেছিল। তবে এই ঘটনায় লিসা এতটা ভয় পায় যে সে ওপরে যাবে বলে জেদ ধরতে থাকে। তাই ক্যাপ্টেন তার কথা মতো খাঁচাটাকে ওপরে টানতে শুরু করে। কিন্তু অদ্ভুত ব্যাপার, খাঁচাটা বোটের কাছাকাছি আসতেই হঠাৎ খাঁচার দড়িটা আস্তে আস্তে স্লিপ করতে শুরু করে এবং দ্রুত গতিতে খাঁচাটা জলের আরও নিচে যেতে শুরু করে। খাঁচাটা এতটাই দ্রুত গতিতে জলের নিচে যেতে থাকে যে একসময় খাঁচার লক করা ক্রেনের মাথাটা টুকরো হয়ে যায় এবং বোটের সাথে সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। খাঁচাটা সমুদ্রের তলদেশে গিয়ে নামে। আর এই ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হয়ে আতঙ্কে দুই বনি জ্ঞান হারিয়ে খাঁচার মধ্যে পড়ে থাকে। এর কিছুক্ষণ পর দেখা যায় খাঁচাটা বেসামাল হয়ে নিচে পড়ার কারণে লিসা আহত হয়েছে। কেটের ডাকে তার জ্ঞান ফিরে দেখা যায় লিসা শ্বাস নিতে পারছে না এবং আতঙ্কিত হয়ে লিসা ছটফট করতে শুরু করে, কারণ বর্তমানে তারা রয়েছে সমুদ্রের তলদেশে ৪৭ মিটার নিচে, অর্থাৎ ১৫৪ ফুট নিচে। আর তাদের খাঁচার দড়ির লকটা খাঁচা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে ভেঙে পড়ে রয়েছে। কেট সাঁতার জানলেও লিসা কিন্তু সাঁতার জানত না। তবে যাই হোক, নিজেদেরকে একটু সামলে নিয়ে তারা ক্যাপ্টেন টেলরের সঙ্গে কথা বলতে গিয়ে দেখে তারা যোগাযোগ ব্যবস্থার রেঞ্জের বাইরে চলে এসেছে। তবে বেঁচে ফিরতে হলে ক্যাপ্টেনের সঙ্গে যোগাযোগ করতেই হবে। তাই কেট তার বোনকে রেখে খাঁচার বাইরে বেরোনোর চেষ্টা করে, কিন্তু বেরোতে গিয়ে দেখে খাঁচার লকটা আটকে আছে। অনেক চেষ্টা করার পরও সেটা আর খোলে না। তখন কেট তার অক্সিজেনের সিলিন্ডার খুলে খাঁচার রডের ফাঁক দিয়ে বাইরে বেরোনোর চেষ্টা করে, কিন্তু সেখানেও অক্সিজেন মাস্কটা আটকাচ্ছিল এবং এই জন্য সে অক্সিজেন মাস্কটাই খুলে রেখে খাঁচার বাইরে বেরিয়ে যায় এবং কোনো মতে আবারও নিজের মাস্ক এবং অক্সিজেন সিলিন্ডারটা নিয়ে খাঁচার সাথে আটকানো ক্রেনের ভাঙা অংশটা পাথর থেকে ছাড়িয়ে নিজের সর্বশক্তি দিয়ে খাঁচার ওপর থেকে ঠেলে ফেলে দেয় এবং সে সাঁতরে ওপরের দিকে যেতে শুরু করে। তার ওয়াটারপ্রুফ মাইক্রোফোনের সাহায্যে সে টাইলারের সঙ্গে কথা বলার চেষ্টা করলে সৌভাগ্যবশত কিছুক্ষণ পর ক্যাপ্টেন তার কথার উত্তর দেয় এবং ক্যাপ্টেন যখন জানতে পারে সে খাঁচার বাইরে রয়েছে, ক্যাপ্টেন প্রথমেই বলে, তুমি আগে যত তাড়াতাড়ি সম্ভব খাঁচার মধ্যে ঢুকে যাও, কারণ তুমি যে জায়গায় আছো সেটা প্রচণ্ড বিপজ্জনক। এটা শুনে কেট খাঁচার মধ্যে ফিরে আসে এবং কিছুক্ষণ পর তারা একটা আওয়াজ শুনতে পায়। আওয়াজটা শুনে তাদের মনে হয় এটা নিশ্চয়ই কোনো বোটের ইঞ্জিনের আওয়াজ, কিন্তু সেই আওয়াজটা আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে, অর্থাৎ হয়তো বোটটা তাদেরকেই খুঁজতে এসেছে এবং তারা জানেও না জলের নিচে কেট আর লিসা আছে। সুতরাং কেট তাড়াতাড়ি খাঁচার বাইরে গিয়ে আবারও তাদের ক্যাপ্টেনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিল, তখনই একটা বিশাল বড় শার্ক তাদের দিকে ঝাঁপিয়ে আসে। খাঁচার দরজা খোলার আগেই সেই শার্কটা সেখানে চলে আসে, কিন্তু শার্কের মুখে যাওয়ার আগে কোনো রকমে খাঁচার ভেতরে ঢুকে পড়ে কেট এবং এইবারের মতো বেঁচে যায়। এদিকে শার্কটা তার হাতের খাওয়ার এভাবে বেরিয়ে যাওয়াতে প্রচণ্ড রেগে যায় এবং খাঁচার রড সমেত এক কামড়ে ভেঙে দেয়। তবে খাঁচাটা মজবুত হওয়ায় সেটা টুকরো হয়ে যায় না। তবে এই ঘটনায় কেট আর লিসা একটা জিনিস পরিষ্কারভাবে বুঝতে পারে যে এই খাঁচাটা কিন্তু খুব বেশিক্ষণের জন্য নিরাপদ নয়। শার্ক যদি চায় এটাকে ভেঙে ফেলতেই পারে। এদিকে তারা এত কম পরিমাণ অক্সিজেন নিয়ে বেশিক্ষণ এখানে টিকতেও পারবে না। অক্সিজেন শেষ হলে তাদের প্রাণও শেষ হয়ে যাবে। আবার যদি তারা সাঁতরে উপরে উঠতে যায় তাহলে সেটা করতে হবে অনেক ধীর গতিতে, কারণ ক্যাপ্টেন বলে দিয়েছে যত দ্রুত গতিতে উপরে উঠবে তত কিন্তু তোমাদের মাথার ক্ষতি হতে পারে মস্তিষ্কের ভেতরে, এবং অক্সিজেনও কিন্তু দ্রুত শেষ হয়ে যেতে পারে, কারণ দ্রুত গতিতে উপরে উঠলে বেশি ঘন ঘন শ্বাস নিতে হবে এবং বেশি ঘন ঘন শ্বাস নিলে অক্সিজেনও শেষ হয়ে যাবে। তাই 5 মিনিট পর পর থেমে থেমে ধীর গতিতে যেতে হবে। কিন্তু এমনভাবে গেলে তো তারা খাঁচার থেকে বেরোনো মাত্রই শার্কের পেটে চলে যাবে। কি করবে তারা এখন? তারা বুঝতে পারে তাদের দুজনের মধ্যে লিসার কাছে 80% অর্থাৎ 20 মিনিটের জন্য অক্সিজেন আছে আর কেটের কাছে আছে মাত্র 30% অক্সিজেন। এই সময় হঠাৎ তাদের খাঁচা থেকে কিছুটা দূরে একটা টর্চের আলো দেখা যাচ্ছে না? তারা ভাবে যে জ্যাভিয়ার হয়তো তাদেরকে রক্ষা করতে এসেছে, কিন্তু টর্চের আলোটা এক জায়গায় গিয়ে থেমে থাকে, কোনো নড়াচড়া নেই। এদিকে কেটের অক্সিজেন প্রায় শেষের পথে দেখে লিসা সাহস করে সেই খাঁচার বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। লিসা বাইরে বেরিয়ে কেটের শেখানো কথা মতো মাটি ঘেঁষে ঘেঁষে একটু একটু করে এগোতে থাকে। এমন সময় তার সামনে একটা শার্ক চলে এলেও কোনো রকমে একটা পাথরে ঘেরা জায়গায় সে নিজেকে লুকিয়ে ফেলে। প্রতিটা মুহূর্ত বিপদ এবং মৃত্যুকে সে নিজের মাথায় বহন করে নিয়ে চলছিল, যে কোনো মুহূর্তে শার্কে পেটে চলে যেতে পারে। অনেকটা চেষ্টা করার পর লিসা সাহস করে সেই টর্চটার কাছাকাছি আসে, যে টর্চটা এতক্ষণ নড়ছিল না, এবং সে দেখে ওই টর্চটা এমন জায়গায় আছে
যেটা সমুদ্রের অনেক গভীর স্থান। তবু এরকম প্রাণ হাতে করে ওই টর্চটা উদ্ধার করতে গেলে লিসা দেখে ওখানে কোনো মানুষই নেই। এবং এটা দেখার পর লিসা যখন ফেরত আসার চেষ্টা করে সে দেখে সে পথ হারিয়ে ফেলেছে। সে বুঝতে পারছে না তাদের খাঁচাটা কোথায় রয়েছে। লিসা খাঁচা ফেরত যাওয়ার রাস্তা খুঁজতে শুরু করে। এমন সময় আবারও একটা শার্ক তার সামনের দিক দিয়ে চলে যায়। এর সাথে সাথে সে পেছন ঘুরে দেখে জেভিয়ারকে। জেভিয়ার ছিল টেইলরের একজন সাথী। জেভিয়ার লিসাকে খাঁচা যাওয়ার কথা বলতে বলতেই একটা শার্ক জেভিয়ারকে খেয়ে ফেলে। এটা দেখে লিসা পাগলের মতো খাঁচার দিকে যেতে শুরু করে এবং এই সময় লিসা দেখে জেভিয়ারের মৃতদেহটা ভাসছে। সে মারা গেছে। কোনো মতে জেভিয়ারের সঙ্গে থাকা স্পেয়ার গান এবং তার গায়ে লক করা দড়িটা সে নিয়ে আসে, কারণ সেটা বোটের সাথে যুক্ত ছিল। এখানে বলে রাখি, স্পেয়ার গান হলো একটা বিশেষ বন্দুক যা জলের নিচে মাছেদের শিকার করার জন্য চালানো হয়। এবং এই সময় কেট খাঁচার মধ্যে পাথর দিয়ে আঘাত করছিল যাতে তার বোন এই শব্দ শুনতে পায়, এবং সেই আঘাতের শব্দ অনুসরণ করে লিসা শেষ পর্যন্ত খাঁচার কাছে চলে আসে। খাঁচার ওপরে পৌঁছতেই লিসার হাতে আটকে থাকা দড়ির লকটা সে খাঁচার সাথে আটকে দেয় এবং সে টাইলারের সঙ্গে কথা বলার জন্য আবারও ওপরের দিকে যায়। ফোনে সিগন্যাল পাওয়ার পর ক্যাপ্টেন টাইলার লিসা সমস্ত কথা শুনে তাকে বলে লিসা খাঁচায় ফিরলে দ্রুত তারা খাঁচাটা জলের থেকে তোলার ব্যবস্থা করবে, এবং লিসা কথা মতো খাঁচায় ফিরে আসে। এদিকে ক্যাপ্টেন টেইলার কথা মতো তাদের খাঁচাটা উপরে তোলা শুরু করে। তাদের খাঁচাটা একটু একটু করে উপরে উঠতে থাকলে দেখা যায় তাদের দুই বোনের আনন্দ যেন আর শেষ হচ্ছে না, কিন্তু তাদের কপালে দুর্ভাগ্য লেখাই ছিল। খাঁচাটা 28 মিটার উচ্চতা অবধি পৌঁছানোর সাথে সাথে খাঁচায় বাঁধা দড়িটা ছিঁড়তে শুরু করে এবং তারা আবারও পড়ে যায়। একইভাবে তারা পৌঁছে যায় 47 মিটার নিচে, এবং এত উঁচু থেকে খাঁচাটা এবার পড়ার কারণে লিসার পা খাঁচার মধ্যে আটকে যায়। কেট চেষ্টা করেও সেটা ছাড়াতে পারে না। এদিকে তাদের অক্সিজেন খুব দ্রুত শেষ হয়ে আসছে। মাত্র 5% অক্সিজেনের সাহায্যে কেট কোনো রকমে জলের ওপরে গিয়ে ক্যাপ্টেনের সঙ্গে কথা বলে। ক্যাপ্টেন বলে আপাতত আর কোনো উপায় নেই, সুতরাং তোমাদের জন্য আমি জলের নিচে অক্সিজেনের নতুন সিলিন্ডার পাঠাচ্ছি। তবে অক্সিজেনের সিলিন্ডারটা চেঞ্জ করা কিন্তু প্রচণ্ড ঝুঁকিপূর্ণ, কারণ অক্সিজেনের মাস্ক খোলার সাথে সাথেই কিন্তু নাইট্রোজেন গ্যাস প্রবেশ করবে, এবং যার ফলে মানুষ কখনো পাগলামি করা শুরু করে, আবার কখনো বিভিন্ন ভুলভাল দৃশ্য দেখতে শুরু করে, কাল্পনিক দৃশ্য। তাই তোমাদের দুজনকে সাবধান থাকতে হবে। এছাড়াও টেইলার বলে যে আমি একটা উদ্ধারকারী দলকে খবর দিয়েছি যারা জলের নিচে গিয়ে তোমাদেরকে উদ্ধার করে নিয়ে আসবে, এবং ওরা আসতে আরও 1 ঘন্টা লাগবে, এবং এই 1 ঘন্টা কিন্তু তোমাদের জীবনের সবথেকে ভয়ানক সময় হতে চলেছে। তাদের কাছে অক্সিজেনের সিলিন্ডার এসে পৌঁছায় এবং সাথে পৌঁছায় ফ্লেয়ার্স। ফ্লেয়ার্স কি? ফ্লেয়ার্স হলো অনেকটা তারাবাতি বা আলোর বাতির মতো। এটা সাধারণত রেস্কিউ মিশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিংবা এটার সাহায্যে হিংস্র জন্তুরাও ভয়ে পালিয়ে যায়। ইতিমধ্যে দেখা যায় কেটের আশেপাশে বিশাল শার্কেরা ঘোরাফেরা করছে। প্রথমে কেট মাটির কাছে ঝুঁকে থাকলে শার্কটা তাকে দেখতে না পেয়ে চলে যায়। এর কিছুক্ষণ পর কেট খাঁচায় ফেরার সিদ্ধান্ত নেয়, কিন্তু কেট মাথা তুলতেই এক নিমিষে একটা বিশাল শার্ক এসে কেটের ওপর হামলা করে দেয়। এই দৃশ্য দেখে লিসা ভয়ে কাঁদতে শুরু করে। এভাবেই কেটে যায় বেশ কিছুক্ষণ। লিসার কাছে অক্সিজেন রয়েছে মাত্র 4%, আর কিছুক্ষণের মধ্যে তার কাছে আর কোনো প্রাণবায়ু থাকবে না। তাই লিসা সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক এই পরিস্থিতি থেকে সে বার হবে। এরপর লিসা দেখে খাঁচার সামনেই ভর্তি অক্সিজেনের সিলিন্ডার পড়ে রয়েছে, কিন্তু তার পা তো আটকে রয়েছে খাঁচায়। সে হাত বাড়িয়ে কোনো মতে তার থেকে একটু দূরে থাকা স্পেয়ার গানটা টানতে যায়, এবং এটা করতে গিয়ে তার হাত কেটে যায়। এবং হাত কাটার পর এখন অবস্থা আরও বেশি ভয়ানক, কারণ রক্ত জলে মিশলে সেই রক্তের গন্ধে শার্ক এদিকেই ছুটে আসবে। এরপর লিসা তার বন্দুক থেকে একটা তার লাগানো রড বের করে এবং কোনোভাবে সেটা দিয়ে সিলিন্ডারটা টানার চেষ্টা করে, এবং অবশেষে সিলিন্ডারটা সে পেয়ে যায় এবং শ্বাস নিতে সক্ষম হয়। ওদিকে দেখা যায় কেট লিসাকে জানায় সেই শার্কের হাত থেকে সে প্রাণী বেঁচে গেলেও বর্তমানে তার আশেপাশে অনেকগুলো শার্ক আছে, তাই সে লিসার কাছে ফিরতে পারছে না। এবং সে আরও জানায় সে প্রচণ্ড আহত, এবং এই কারণে তার রক্তের গন্ধে শার্করা তার দিকে এগিয়ে আসছে, এবং একই সাথে শার্কের হামলার কারণে অক্সিজেনও লিক হওয়া শুরু করেছে। লিসা নিজের বিসিডি জ্যাকেটটা খাঁচার নিচে রেখে সেটাকে ফুলিয়ে খাঁচাটাকে ওপরে তোলার চেষ্টা করে, যাতে খাঁচার মধ্যে যে তার পাটা আটকে গেছে সেই পাটা বের করতে পারে। এরপর সে টর্চ হাতে নিজের বোনকে খুঁজতে খাঁচার বাইরে যায়। আরও কিছু দূর যাওয়ার পর কেটকে সে ভীত এবং আহত অবস্থায় খুঁজে পায়। এরপর শার্কদেরকে দূরে রাখার জন্য ফ্লেয়ার্স লাইট জ্বালিয়ে লিসা নিজের বোনকে শক্ত করে ধরে এবং একটু একটু করে ওপরের দিকে উঠতে শুরু করে। দেখতে দেখতে তারা 30 মিটার উচ্চতা অতিক্রম করে ফেলে। এদিকে টাইলার তাদেরকে সাবধান করে দেয় যে দ্রুত গতিতে কিন্তু ওঠা যাবে না, তাহলে তোমাদের মাথার মধ্যে নাইট্রোজেন জমা হওয়ার কারণে তোমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। তবে সেখানে ভেসে থাকার সময় তাদের ফ্লেয়ার লাইটটা শেষ হয়ে যায়। এরপর দ্বিতীয় লাইট জ্বালাতে গেলে সেটা জলে পড়ে যায়, আর তৃতীয় লাইটটা জ্বালাতেই তারা দেখে তাদের সামনে দুটো বিশাল শার্ক চলে এসেছে।
অনেকগুলো শার্ক তাদের ওপরে একসাথে হামলা করায় তারা কোনো মতে লাইটটার সাহায্যে তাদের সাথে এক ভয়ানক এবং অদম্য সাহসের লড়াই শুরু করে দেয়। কিন্তু ওই লাইটটা শেষ হওয়ার পর তারা আর কোনো উপায় না দেখে নিজেদের মাস্ক এবং জ্যাকেট খুলে যত দ্রুত সম্ভব ওপরের দিকে উঠতে শুরু করে। কোনো মতে লিজা তার আহত বোন কেটকে সাথে নিয়ে জলের ওপরে উঠে আসে এবং কিছুটা দূরে থাকা ক্যাপ্টেন টেইলর বোট থেকে তাদেরকে দেখতে পেয়ে তাদের দিকে দড়ি বাঁধা একটা লাইফ বয় ছুড়ে মারে, যাতে ওটার সাহায্যে তারা সাঁতরে বোট অবধি পৌঁছে যায়। কিন্তু তার আহত থাকার কারণে তাদের শরীর থেকে বেরোনো রক্ত জলের মধ্যে মিশতে শুরু করে, আর এই রক্তের গন্ধে একটা শার্ক তাদের ওপরে হামলা করে। শার্কটা একবার কেটের পা কামড়ে ধরে, আরেকবার লিসার, কিন্তু তারা দুজনই শার্কের সাথে হার না মানা লড়াই করে যায়। এদিকে ক্যাপ্টেন টেইলর লাইফ বয়তে বাঁধা থাকা দড়ির সাহায্যে তাদেরকে টেনে টেনে বোটের মধ্যে তোলে। ক্যাপ্টেন টেইলর লিসাকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? লিসা কেমন যেন অস্বাভাবিক আচরণ করতে শুরু করে, যেন সে একটা ঘোরের মধ্যে রয়েছে। এর কিছুক্ষণ পর যা দেখা যায় তাতে মাথা ঘুরে যায়, কারণ এতক্ষণ ধরে যা ঘটনা ঘটছিল সবটাই ছিল লিসার কল্পনা। আসলে নতুন অক্সিজেন সিলিন্ডার লাগানোর পর তার মস্তিষ্কে নাইট্রোজেন গ্যাস প্রবেশ করায় সে হ্যালুসিনেট বা কল্পনা করছিল, যে বিষয়ে ক্যাপ্টেন টাইলার তখন তাদেরকে সাবধান করেছিল। লিসার বোনের বেঁচে থাকা, তাদের দুজনের ওপরে শার্কের হামলা, তাদের বোটের মধ্যে ফিরে আসা, এই সব কিছুই লিজা ঘোরের মধ্যে কল্পনা করছিল। বাস্তবে দেখা যায় লিজা এখনও সেই খাঁচার মধ্যে বসে পাগলের মতো হাসছে, কখনো কাঁদছে, কখনো বা তার বোনকে কল্পনা করে বোনের সাথে কথা বলছে। আর এদিকে মাইক্রোফোনে ক্যাপ্টেন টেইলর চিৎকার করে যাচ্ছে লিজার ঘোর কাটানোর জন্য, কিন্তু লিজার কোনো ঘোর কাটছে না। এবং লিজার বোন কেট, সেই যে শার্ক তার ওপরে হামলা করেছিল, সে খাঁচার বাইরে ছিল, তখনই মারা গিয়েছিল। একসময় দেখা যায় অবশেষে রেস্কিউ টিম আসে এবং লিসার কাছে পৌঁছায়। তারা তাকে খাঁচা থেকে বের করে এবং আস্তে আস্তে ওপরে তোলা শুরু করে। লিসা বেঁচে যায়, তবে দেখা যায় লিসার পাগলামি বা ঘোর তখনও কাটেনি। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো এই ছিল আজকে শ্বাসরুদ্ধকর সার্ভাইভাল মুভির কাহিনী। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিও ভালো লেগে থাকলে শুধুমাত্র একটা লাইক করে দিও। তোমরা আমার সাথে সরাসরি কথা বলতে পারো ফেসবুক, ইনস্টাগ্রামের লিঙ্ক ভিডিও নিচের ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো। আর হ্যাঁ, জলের থেকে একটু সাবধানে থাকাই ভালো। আজকের পর থেকে আর সমুদ্রে যাব না কখনো।